নতুন বছর শুরুর আগেই কি সব থেকে বড় সুখবরটা চলে এলো? যে কলেজিয়াম সিস্টেমকে মোদী সরকার দীর্ঘদিন ধরেই চাইছিল উপড়ে ফেলে দিতে, জাস্টিস সঞ্জীব খান্না কি সেটাকেই সত্যি করে দেশবাসীকে সব থেকে বড় উপহারটা দেবেন? কেননা বিগত কয়েকদিনে ভারতের বিচার ব্যবস্থায় এমন বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এক ঝটকায় নেপোটিজম থেকে অস্বচ্ছতা সবকিছুকে শেষ করার প্রয়াস বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কি সত্যি কলেজিয়াম ব্যবস্থার শেষের শুরু, নাকি রুকো যারা সবর করোর মতো ব্যাপার রয়েছে? এই মুহূর্তে গোটা ভারতবর্ষকে কার্যত নাড়িয়ে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক এক করে যদি আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা নিশ্চিতভাবেই বলবেন যে জাস্টিস সঞ্জীব খান্না কিন্তু অত্যন্ত সদর্থক পদক্ষেপ দেখাচ্ছেন এই নেপোটিজম এবং কলেজিয়াম সিস্টেম এটাকে উপড়ে ফেলার জন্য। প্রথমেই যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে কলেজিয়ামের প্রথাগত ব্যবস্থা থেকে সরে আসার ইঙ্গিত কি স্পষ্ট হচ্ছে। কেন বলছি? এই খবর থেকে যেটা জানা যাচ্ছে, সম্প্রতি রাজস্থান, এলাহাবাদ এবং বোম্বে হাইকোর্টের জন্য মনোনীত বিচারক ও আইনজীবীদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে কলেজিয়াম। এবং তার কারণ হিসেবে কলেজিয়াম বলছে যে শুধুমাত্র ফাইলের তথ্যের উপর নির্ভর করার পরিবর্তে যোগ্য প্রার্থীদের যোগ্যতা ও ব্যক্তিত্বকে সরাসরি বোঝার জন্য তাদের সঙ্গে আলোচনা করা গুরুত্বপূর্ণ। মানে কলেজিয়াম সিস্টেমই শেষ কথা বলবে না, শুধুমাত্র ফাইল পত্র দিয়েই আর সমস্ত কিছু হবে না। এটা কিন্তু একটা বড় স্টেপ, ঐতিহাসিক স্টেপ বলা হচ্ছে। এই পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা, এবং এটা কিন্তু মারাত্মক। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিতর্কিত মন্তব্য নিয়ে ঝড় বয়ে গেছে গোটা দেশ জুড়ে। তিনি বিশ্ব হিন্দু পরিষদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে ধর্ম ও ন্যায় নিয়ে মন্তব্য করতে গিয়ে এমন কিছু মন্তব্য করে ফেলেন যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এবং সেইটা নিয়েই যখন বিতর্ক শুরু হয়েছে, তখন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জাস্টিস সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম মনে করছে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা উচিত, যে কথাটা নরেন্দ্র মোদী সরকার কিন্তু তাদের টার্মের একদম প্রথম থেকেই বলে আসছে, এবং যেটা বিলটির পাস করাবার পরও কিন্তু আটকে রাখা হয়েছে, সামনে আসতে দেওয়া হচ্ছে না, সেই জায়গাটাই কিন্তু হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যে অভিযোগটা উঠছে, কলেজিয়াম সিস্টেম উঠে গেলে যাদের ক্ষতি হবে তারাই কিন্তু এটা আটকে দিচ্ছেন। বেশিরভাগ বিচারপতি এবং যারা আইনের সঙ্গে জড়িত রয়েছেন, সেই সেই যারা আইনজীবী, তারা কিন্তু চাইছেন এই কলেজিয়াম সিস্টেমটা এটার কিন্তু অবলুপ্তি ঘটুক। এবার সাম্প্রতিক এই যে পদক্ষেপটা হলো, যে কলেজিয়াম সিস্টেম, সেখানে নিশ্চিতভাবে কিছু না কিছু তো গন্ডগোল আছে, সবটাই একবারে ধোয়া তুলসী পাতা নয়। এই অবজারভেশন যখন সুপ্রিম কোর্ট, এবং সেটাও জাস্টিস সঞ্জীব খান্নার নেতৃত্বে হচ্ছে, চিফ জাস্টিসের নেতৃত্বে হচ্ছে, তখন আশা জাগছে যে সত্যিই তাহলে কি কলেজিয়াম সিস্টেম থেকে সরে আসার কোন রকম কোনো ভাবনা চিন্তা হচ্ছে। এবং এই ভাবনা চিন্তাটা আরো গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে যখন এই খবরটা সামনে এসছে। এটা আমি বাংলা খবরটা সামনে নিয়ে এসেছি, কিন্তু মূল খবরটা বেরিয়েছে লাইভ ল, যেটা এই আইনজীবীদের ক্ষেত্রে একদম মোটামুটি শেষ কথা বলা যেতে পারে। সেই লাইভ ল এর রিপোর্ট অনুযায়ী যেসব ব্যক্তির আত্মীয় বিচারক হিসেবে কর্মরত বা আগে ছিলেন, তাদের নাম সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে সুপারিশ করা হবে না, এমন সম্ভাবনা কিন্তু প্রবল হয়েছে। এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, যে আমার বাবা বিচারপতি সুতরাং আমিও বিচারপতি হব, আমার কোনো আত্মীয় বিচারপতি সুতরাং আমি প্রেফারেন্স পাবো না। যারা ফার্স্ট জেনারেশন, তাদেরকে প্রেফারেন্সটা আগে দেওয়া হোক, শুধুমাত্র মেরিটের বেসিসে এটা নেওয়া হোক। তার পারিবারিক কোনো ঐতিহ্য আছে কিনা বিচার ব্যবস্থার সঙ্গে, সেটা কিন্তু গ্রহণীয় নয়। এই জায়গাটাই কিন্তু ক্রমশ এস্টাবলিশ হতে চলেছে। কিছু বিচারকের প্রস্তাব ইতিমধ্যেই নাকি জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যেসব প্রার্থীর আত্মীয় বিচারক ছিলেন বা আছেন, তাদের নাম সুপারিশ করা উচিতই নয়। মানে ফার্স্ট স্টেপ হিসেবে এই ড্রাস্টিক স্টেপ নেওয়া হোক, এটা কিন্তু অনেক বিচারপতি প্রস্তাব আকারে দিচ্ছেন। কিন্তু এর পাল্টা আবার একটা প্রশ্ন উঠছে, যে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে অনেক অনেক যোগ্য প্রার্থীকেই বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ শুধুমাত্র আমার বাবা বা আমার আত্মীয় তিনি বিচারপতি ছিলেন বলেই আমার বিচারপতির চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই, আমাকে বাদ দিয়ে দেওয়া হবে। এই জায়গা থেকে যারা যোগ্য প্রার্থী তাদেরও তো বাদ দিয়ে দেওয়া হতে পারে। এই জায়গাটাও কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। কিন্তু বেশিরভাগ বিচারপতি আবার মনে করছেন যে যদি যোগ্য ব্যক্তিরা সফল আইনজীবী হিসেবে কাজ করতে পারেন, এবং তাদের জন্য সুযোগ কখনোই কম হবে না।
শুধুমাত্র বিচারপতির পুত্রকে বিচারপতিই কেন হতে হবে? তিনি তো আইন ব্যবসার সঙ্গে অন্য জিনিসের সঙ্গে যুক্ত হতে পারেন। তিনি তো নিজে একজন আইনজীবী হতে পারেন, এবং ভালো আইনজীবী হলে সেখানেও রেপুটেশন বলুন, ইনকাম বলুন, সে কোনো জায়গাতেই কোনো স্কোপটাই তো কমে যাচ্ছে না। এবং এখানে তাদের বক্তব্য হচ্ছে কিছু কিছু মানুষের জন্য এই সিদ্ধান্ত ক্ষতিকর হতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য এটি কখনোই ভুল সিদ্ধান্ত নয়। অর্থাৎ একটা বিচারপতিদের বড় অংশ কিন্তু কলেজিয়াম সিস্টেম থেকে সরে আসছে এবং তার সপক্ষে একাধিক জোরালো যুক্তি সাজাচ্ছে, যেটা মোদী সরকারও কিন্তু কেন্দ্রে চাইছেন। এর আগে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জাতীয় বিচারক নিয়োগের কমিশনের বিরোধিতা করেছিল এবং এই বিষয়ে সরকারের আদেশ বাতিল ঘোষণা করেছিল। অর্থাৎ ওই যেটাই বলছিলাম, মোদী সরকার যেটা ইমপ্লিমেন্ট করতে চাইছে সেটাকে কিন্তু একটা বড় অংশ চাইছিলেন না। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কলেজিয়াম থেকে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বতঃপ্রণোদিত সংস্কারের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হচ্ছে। এটা কোথায় রিপোর্ট হচ্ছে? লাইভ লতে হচ্ছে, যেটা আইনের যেসব রিপোর্টিং হয় তার ক্ষেত্রে কার্যত শেষ কথা হিসেবে মানা হয়। এবার সব থেকে মজার কথা, এগুলো কি শুধুই কথার কথা হচ্ছে নাকি বাস্তবেও হচ্ছে? দেখুন, এই খবরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে গত সেপ্টেম্বর মাসে হিমাচল প্রদেশে কলেজিয়ামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুজন বিচারপতিকে হাইকোর্টে পদোন্নতি করা হবে না। এবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আসা হয় এবং সেখানে কলেজিয়ামের সেই সিদ্ধান্তকে নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগে যেটা ছিল যে কলেজিয়াম সিস্টেম যেটাই বলেছে সেটাই বাইবেল, সেটাই শেষ কথা, তার বাইরে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত হবে না। এবং বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বলছে কলেজিয়ামের সিদ্ধান্ত আলোচনার অভাবে কলুষিত হয়েছে, এবং কারণ হাইকোর্টের প্রধান বিচারপতি স্বতন্ত্রভাবে দুই জেলা বিচারপতির নাম পুনর্বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এটাই কলেজিয়াম সিস্টেমের মূল জায়গা। আমার ভাই পছন্দ নয়, আমি তোমাকে এন্ট্রি দেবো না, আমার পছন্দ, তুমি অযোগ্য হলেও তোমাকে নিয়ে আসবো, এই স্কোপটা কিন্তু কলেজিয়াম সিস্টেমে থেকে যাচ্ছে। এবং যে কারণেই বারবার বিচার ব্যবস্থার দিকে আঙুল উঠছে, যেটা অনভিপ্রেত। কেননা আমাদের এখনো শেষ ভরসা বলতে কিন্তু আইনের দ্বারস্থ হওয়া, বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়া। এবং কখনোই মহামান্য বিচারপতি বা মহামান্য আদালতকে কেউই অসম্মান করতে চায় না, কিন্তু এমন কিছু কিছু সিদ্ধান্ত, এমন কিছু কিছু বিচারপতি নেন যেখানে প্রশ্ন উঠে যায় সেখানে কি কোনো স্বার্থ নিহিত আছে? আর এই জায়গা থেকে আইন ব্যবস্থাকে বার করে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি, কেননা এতখানি মহান সিস্টেম, তার গায়ে একটা আঁচড় আসা, একটা দাগ লাগা, এটা কিন্তু সার্বিকভাবে জাতির অপমান। আর এটাই জাস্টিস সঞ্জীব খান্না কি রিয়েলাইজ করছেন, এবং সেটা রিয়েলাইজ করার পর সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, কারণ খুব কম পিরিয়ডের মধ্যে কলেজিয়াম সিস্টেমের পুরো উল্টো পথে হাঁটার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখা যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, অনেকেই কলেজিয়াম সিস্টেমটা জানেন এবং এটার এই যে চেঞ্জেসটা আসা দরকার এটা নিয়ে অনেকেই কথা বলেন, কিন্তু অনেকের মনে আবার প্রশ্ন আসে যে ভাই এই কলেজিয়াম সিস্টেমটা কি, সেটা খায় না মাথায় দেয়? তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি। দেখুন, কলেজিয়াম সিস্টেমটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কলেজিয়াম প্রথার পরিবর্তে এনজেএসি ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দেয়। কলেজিয়াম সিস্টেম হচ্ছে সোজা কথায় বিচারপতিদের একটা জায়গা, যারাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীকালে কি হবে। কিন্তু কেন্দ্র সরকার মনে করে যে শুধুমাত্র বিচারপতিরাই নন, এখানে যারা জনপ্রতিনিধি এবং পোস্ট হোল্ড করে আছেন, যেমন ধরুন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা বিরোধী দলনেতা, এরকম একটা সেগমেন্টের মানুষও কিন্তু সেখানে থাকা উচিত, এবং আলাপ আলোচনার ভিত্তিতে মেরিটের বেসিসে এই নিয়োগগুলো হওয়া উচিত। সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেমের একটা অদ্ভুত নিয়ম যেরকম আছে যে যখন কোনো বিচারপতি রিটায়ার করছেন, চিফ জাস্টিস রিটায়ার করছেন, নেক্সট চিফ জাস্টিস কে হবে সেটা কে ঠিক করবেন? ওই বিদায়ী প্রধান বিচারপতি ঠিক করে দেবেন। এবং মোটামুটি ভাবে যে নিয়মটা মানা হয়, সেটা কোন নিয়ম মানা হয় না, তারপরে যে মোস্ট সিনিয়র মানুষটি রয়েছেন তিনি ওই চেয়ারে বসবেন, যেটা একদিক থেকে দেখলে মনে হবে খুবই ভালো। কিন্তু এর উল্টো দিকটা ভেবে দেখুন, যে মোস্ট সিনিয়র যিনি বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতি বিদায় নেওয়ার পর তার যে কার্যক্রমটা সেটা খুবই কম হয়। যেমন আমাদের সঞ্জীব খান্না সাহেব, তার ওই মাস ছয়েকের মতো একটা টেনিয়র রয়েছে। এই সময় যেহেতু এত অল্প সময়, অনেক বড় মামলার শুনানি হয়তো সম্ভব হবে না, অনেক বড় সিদ্ধান্ত নিতে চাইলেও নিতে পারবেন না। কিন্তু একজন সিনিয়র মানেই তিনি সর্বশ্রেষ্ঠ এরকম নাও হতে পারে। একজনকে যদি জুনিয়র কাউকে দেওয়া হয় যিনি 2-3 বছর টার্মটাকে সামলাতে পারবেন,
তাহলে সেই জায়গা থেকে অনেক বড় সিদ্ধান্ত, অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, বা সোজা কথায় মেরিটের বেসিসে সেই জায়গাটা এস্টাবলিশ করা যাবে। যেমন ধরুন কোনো কলেজের প্রিন্সিপাল ঠিক করা হচ্ছে, বা কোনো কোম্পানির সিইও ঠিক করা হচ্ছে, বা দেশের প্রধানমন্ত্রী ঠিক করা হচ্ছে, তখন কি এটা দেখে নেওয়া হয় যে সেখানে মোস্ট সিনিয়র কে রয়েছেন? দেখে নেওয়া হয় কার মেরিটটা সব থেকে বেশি এবং কে সেই জায়গাটায় বসে সব থেকে ভালো চালাতে পারবেন, তাকেই দায়িত্বটা দেওয়া হয়। তাতে তো কোনো অসুবিধা নেই, তাহলে সেটা বিচার ব্যবস্থার ক্ষেত্রেই কেন ইমপ্লিমেন্টেড হবে না? আবার ধরুন অনেক সময় হয় আমার বাবা বিচারপতি, তিনি হয়তো রিটায়ার করে গেছেন, এবার আমার বিচারপতি হওয়ার সময় হয়েছে, আমার থেকে যোগ্যতর কেউ রয়েছে, কিন্তু আমার বাবা ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করলেন, তার বন্ধু এখন প্রধান বিচারপতি চেয়ারে বসে আছেন, বুঝতেই পারে আরে আমার বন্ধু ছিলেন, তিনি ইনফ্লুয়েন্স খাটানোর হয়তো চেষ্টাও করলেন না, কিন্তু যেহেতু বিচারপতি ছিলেন, সুতরাং কোথাও গিয়ে এই বিচারপতি একটু হলেও প্রভাবিত হয়ে যেতে পারেন। আরে যে ওর ছেলে আসছে, ঠিক আছে ওকে আমি দেখে নিচ্ছি, ওকে আমি বিচারপতি চেয়ারে বসিয়ে দেবো। কেন এই সিস্টেমটা হবে? এই নেপোটিজমের জায়গাটা থাকাটা উচিত নয়, এটা বন্ধ করা উচিত। এইটাই হচ্ছে কলেজিয়াম সিস্টেমের মেন জায়গা, এবং এটাকেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার বারবার চেষ্টা করছিল। কেন্দ্রীয় সরকারের দাবি ছিল যে কলেজিয়াম পদ্ধতিতে স্বচ্ছতা নেই, তবে সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সংবিধানের অধিকার রক্ষার জন্য বিচারপতি নিয়োগের দায়িত্ব আদালতেরই থাকবে, এই কলেজিয়াম সিস্টেমেরই থাকবে। তবে বিতর্ক এখানেই শেষ হয়ে যায়নি। উপরাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীর যে বক্তব্য ছিল যে এই যে কলেজিয়াম সিস্টেম আছে তার বদলে এনজেএসি এই সিস্টেমটা কি জোরদার করা হয়েছিল যে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সরকারের ভূমিকা, এটা নিয়ে একটা আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হতে পারে, এই জায়গাটায় আটকে ছিল, এবং সেই জন্যই কিন্তু কলেজিয়াম সিস্টেমের অবলুপ্তিটা করা যাচ্ছিল না চেয়েও। সোজা কথায় মোদী সরকারের যেটা বক্তব্য ছিল যে কলেজিয়াম সিস্টেম যদি তুলে দেওয়া হয়, তাহলে এই নেপোটিজম এবং সোজা কথায় এটার মধ্যে অস্বচ্ছতা, এই জায়গাটাকে ক্লিয়ার করা যাবে, মেরিটের বেসিসে যে কেউ এখানে আসতে পারবে। অন্যদিকে বিচার বিভাগের যেটা বক্তব্য ছিল যে না, যদি কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়া হয় তাহলে এখানে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হবে। মানে দুটো পয়েন্টই ভ্যালিড, এখানে কোনটা ঠিক কোনটা ভুল বলার জায়গা নেই। কিন্তু সাম্প্রতিক কালে যেটা দেখা গেছে যে বিভিন্ন সিদ্ধান্ত সেখানে কিন্তু অনেকেরই ভুরু কুচকেছে, এবং সেই জায়গাটা থেকেই জাস্টিস সঞ্জীব খান্না তিনিও কি রিয়ালাইজ করতে শুরু করেছেন যে না, কলেজিয়াম সিস্টেম পুরোপুরি স্বচ্ছ সিস্টেম নয়, যদি সেই সিস্টেমকেই রাখতে হয় সেটার অনেক মডিফিকেশন করার দরকার আছে, বা কেন্দ্র সরকার যেটা ভাবছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই কারণেই বিগত বেশ কয়েকদিনে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যেটা কলেজিয়ামের যেটা প্রথাগত জায়গা সেটার উল্টো বিপরীত পথে হাঁটলো। আর এটাই যদি টেন্ডেন্সি হয়, তাহলে 2025-এ কি সব থেকে বড় ধামাকা এটাই হতে চলেছে। ভারতবাসী দীর্ঘদিন যেটার জন্য অপেক্ষা করছিল, সেই কলেজিয়াম সিস্টেমের অবলুপ্তি ঘটবে, এবং কেন্দ্র সরকার যেটা চাইছে এনজেএসি সেই সিস্টেমটাই চালু হবে, এবং সেটারই প্রাইমারি জায়গা হিসেবে এই মারাত্মক স্টেপগুলো নেওয়া হচ্ছে। প্রশ্নটা উঠছে, এর হয়তো শেষটা দেখার পর সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কলেজিয়াম সিস্টেম উঠলো কি উঠলো না, কিন্তু কলেজিয়াম সিস্টেমের মধ্যেও যে ধোঁয়াশা আছে সেটা যে ধোয়া তুলসী পাতা নয়, সাম্প্রতিককালের এই সিদ্ধান্তগুলো সেইটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। কি বলবেন সঞ্জীব খান্নার এই কলেজিয়াম সিস্টেম নিয়ে যুগান্তকারী কিছু স্টেপগুলো নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।